আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা এবং আমাদের এই পর্বে আমরা দেখব উপসর্গের কিছু বেসিক কনসেপ্ট। ঠিক আছে, অর্থাৎ আমাদের যদি একটা বেসিক উপসর্গের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমাদের এমসিকিউগুলো সমাধান করা কোনো ব্যাপার হবে না। উপসর্গের ইংরেজিটাই হচ্ছে যেন কি প্রিফিক্স, অর্থাৎ শব্দের শুরুতে বসে যে সেটা হচ্ছে উপসর্গ, ইংরেজিতে যেটাকে বলে প্রিফিক্স। তো আমরা দেখি আমাদের উপসর্গে কি আছে। লক্ষ্য করো, যে শব্দ অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তা হলো উপসর্গ। যেটা আমি মাত্র বললাম, উপসর্গ সব সময় শব্দের শুরুতে বসবে। যে শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে সেটাকে বলা হয় উপসর্গ। উপসর্গের নিজস্ব অর্থ নেই, এটা কিন্তু আমরা জানি। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ তো শুধু শব্দাংশ, এটাকে অর্থ থাকলে তো এটা শব্দই হয়ে যেত। অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে উপসর্গে, অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। ধরো এই যে চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই, কিন্তু আমরা রাতের বেলা তো চাঁদের আলো দেখতে পাই। এই আলোটা আসে কোথা থেকে? সূর্য থেকে। অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু চাঁদ যখন সূর্যের সামনে আসে তখন সে একটা আলো দিতে পারে। ঠিক একইভাবে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু উপসর্গ যখন একটা শব্দের শুরুতে বসে, শব্দের শুরুতে আসে, তখন সে একটা অর্থ দিতে পারে। এই জন্যই বলা হয় উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থদ্যোতকতা আছে। শব্দের শুরুতে আসলে তখন সে একটা অর্থ প্রকাশ করতে পারে। ঠিক আছে, এরপর দেখো বাংলা ভাষায় উপসর্গ রয়েছে অর্ধ শতাধিক, অর্থাৎ কাউন্ট করা সম্ভব না, অর্ধ শতাধিক এমসিকিউতে আসে। এরপর দেখো উপসর্গের উদাহরণ দিয়েছি কিছু, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই দেখো উপসর্গের উদাহরণ হচ্ছে অভিযোগ, অভিযোগ, অযোগ, জানা, অজানা। জানার আগে আমরা জানা শব্দটার আগে অযুক্ত করেছি। অর কিন্তু নিজস্ব কোনো অর্থ ছিল না, যখন সেটা জানার আগে এসেছে তখন সেটা কি অজানা হয়ে গেছে, নতুন একটা অর্থ এসে পড়েছে। যোগ শব্দের আগে যখন আমরা অভিযুক্ত করেছি, অভিযোগ একদমই নতুন অর্থ চলে এসেছে। অভিযোগ মানে কি? কারণ আমি আমার একটা মনে ধরো কারণ আমার কষ্ট আছে, তাকে নিয়ে আমি একটা অভিযোগ রাখছি। ঠিক আছে, ছোট অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে পাতিহাঁস। এই যে হাঁসের আগে যখন আমরা পাতি উপসর্গটা যুক্ত করেছি, পাতির কিন্তু নিজস্ব কোনো অর্থ ছিল না, কিন্তু হাঁসের আগে যখন যুক্ত হয় তখন সেটা কি ক্ষুদ্র হাঁস, ছোট হাঁস অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পাতিটার নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থ দোতনা হচ্ছে ছোট। ঠিক আছে, তাই ছোট অর্থে উপসর্গ ব্যবহার হচ্ছে পাতিহাঁস। অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে কার? অবশ্যই উপসর্গের। বাংলা ভাষায় উপসর্গ রয়েছে অর্ধ শতাধিক। এরপর দেখো অর্থের সংকোচন অর্থে উপসর্গের ব্যবহার উদাহরণ কি? অর্থাৎ নজরের আগে যখন আমি সুযুক্ত করছি সেটা হয়ে গেল সুনজর। অর্থাৎ নজর তো আগে কুনজরও হতো, সুনজরও হতো, তাই না? যখন আমি সুটাকে যুক্ত করব তখন এটা একটা সংক্ষিপ্ত অর্থ, সংকোচন করে ফেলেছে, অর্থ আগে তো ছোট হয়ে গেছে। এরপর দেখো বিপরীত অর্থে উপসর্গের ব্যবহার কোনটা? হাজির শব্দের আগে যখন আমরা গড় যুক্ত করছি সেটা হয়ে যাচ্ছে গড় হাজির। হাজিরের ঠিক বিপরীত অর্থ প্রকাশ করে গড় হাজির, এই জন্য এখানে কি বলা হয়েছে? বিপরীত অর্থে উপসর্গের ব্যবহার। এরপর দেখো অনাবৃষ্টি শব্দে অনা উপসর্গ ব্যবহার হয়েছে কি অর্থে? অভাব অর্থে। বৃষ্টির আগে যখন আমরা অনা যুক্ত করি সেটা হয়ে যায় কি অভাব অর্থে। উপকূল শব্দে উপসর্গ ব্যবহার হয়েছে নিকট অর্থে, কাছে অর্থে ব্যবহার করা হয়েছে। এরপর দেখো কুকাজ, অর্থাৎ কু শব্দে কু উপসর্গ যুক্ত হয়েছে কি কাজে। কাজ তো ভালো জিনিস, কাজের আগে কু ব্যবহার করা কি সেটা একদম বাজে অর্থ প্রকাশ করছে, খারাপ কাজ, তাই এটা কি নিন্দনীয় অর্থে উপসর্গটা যুক্ত হয়েছে। প্রগতি শব্দে প্র উপসর্গ যুক্ত হয়েছে প্রকৃষ্ট অর্থে। সম্মুখ শব্দে সম উপসর্গ যুক্ত হয়েছে অভিমুখে অর্থে। এইগুলো কেন দিলাম দেখো, কারণ আমাদের বেশিরভাগ উপসর্গের যে প্রশ্নগুলো আসে, বেশিরভাগ প্রশ্ন কোনটা কোন অর্থে বসেছে, কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এইসব জায়গা থেকে আসে। তাই তোমাদের যেন বেসিকটা ক্লিয়ার হয়েছে, তাই ইম্পর্টেন্ট যে উদাহরণগুলো ছিল সেগুলো আমি দিলাম। এরপর দেখো আ, সু, বি, নি, এই চারটা হচ্ছে চারটা উপসর্গ। এই চারটা উপসর্গ আমাদের বাংলা খাঁটি বাংলা উপসর্গের মধ্যেও আছে, তৎসম উপসর্গের মধ্যেও আছে। এই উপসর্গগুলো দেখে চেনার উপায় নেই যেগুলো কি বাংলা নাকি তৎসম, কারণ এগুলো কমন চারটা উপসর্গ, যেগুলো একই সাথে বাংলা উপসর্গের প্রকারভেদের মধ্যে পড়বে, তৎসম উপসর্গের প্রকারভেদের মধ্যে পড়বে। ঠিক আছে, তো এরপরে যে আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউগুলো আছে সেগুলোতে আমরা আরও বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এটা আমরা জাস্ট নর্মাল উপসর্গ সম্পর্কে আমরা জানলাম, কি ধরনের উপসর্গের প্রশ্ন আসে, প্রকারভেদ, এগুলো সম্পর্কে একটু ধারণা নিলাম। ঠিক আছে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্দা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।